বলতে হবে with MJ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আমি অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। ভূত এফএম উইথ এমজেতে আপনাকে স্বাগতম। আজকে এমন একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারাও অনেক ভয় পেয়ে যাবেন। তো আজকে দুইটি ঘটনা আপনাদেরকে শোনাবো। প্রথম ঘটনাটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং দ্বিতীয় ঘটনাটি আমাদের মামুন ভাই আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। তো আজকের ঘটনাটি একটি ইমেল এপিসোড, যে ঘটনাটি আমাকে একজন ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। এইরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ঘটনায়। তো মেইলে যেভাবে লেখা আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ভাইয়া, আমি আপনার সব ঘটনা শুনেছি, অনেক ভালো লেগেছে আপনার ঘটনাগুলো, তাই ভাবলাম আমার ঘটনাটি আপনার সাথে শেয়ার করি। আমার নাম সুমন, আমার বাড়ি চট্টগ্রাম। আমি পড়াশোনা করি, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। তো আমার সাথে ঘটনাটি ঘটে যখন আমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি। তখন আমার মাছ মারার প্রতি অন্যরকম এক নেশা ছিল। এমন নেশা ছিল, যদি রাস্তা দিয়ে আসার সময় দেখতাম কাউকে বড়শি নিয়ে মাছ ধরতেছে, তখন আমি কি করতাম, বড়শি নিয়ে বসে পড়তাম। তারপর তাদেরকে অনেক অনেক মাছ মেরে দিতাম। তো যেদিন ঘটনাটি আমার সাথে ঘটে ওই সময়টা ছিল বৃষ্টির সময়, মানে বর্ষাকাল। আর বর্ষাকালে মাছ ধরার মজাই আলাদা ছিল। তো একদিন রাতে প্রচুর বৃষ্টি হয়, যার কারণে খাল, নদী, নালা, পুকুর সব ডুবে যায় আর মাছগুলো সব বেরিয়ে পড়ে। আমি অনেকটা খুশি হই, কারণ মাছ শিকার করতে পারবো। তো সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তায় হাঁটু সমান পানি। সেদিন সারাদিন মাছ মারি, এত মাছ মারি যে ফ্রিজ ফুল ভরে গিয়েছিল। আর এত মাছ তো আর ফ্রিজে রাখা যাবে না, তাই অনেক মাছ বিক্রি করে দেই। সেদিন সন্ধ্যা পর্যন্ত মাছ শিকার করি। পরের দিনও সারাদিন মাছ মারি। মাছ মারার সময় বাড়িতে আসার সময় আমার এক বন্ধু সুজনকে দেখতে পাই। সে কি যেন ধার দিচ্ছে। আমি তাকে বললাম, কিরে কি করিস? তখন সে বলল, আরে কোচ ধার দিচ্ছি, রাতে মাছ মারবো। তখন আমাকে বলল সে রাতে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যাবে। আমি বললাম, না রে, আম্মু রাতে যাইতে দিবে না। এই বলে আমি চলে আসলাম। বাড়িতে আসার সময় রাতে মাছ মারার কথাটা ভাবতে লাগলাম, কারণ আমি মাছ শিকার করতে অনেক পছন্দ করি। এটা আমার নেশা হয়ে গিয়েছে। তখন মাকে গিয়ে বললাম, মা আমি রাতে মাছ মারতে যাব। মা তো সরাসরি না করে দিল। তারপর অনেক রিকোয়েস্ট করে মাকে রাজি করাই। তো সেদিনই কোচ রেডি করি, টর্চ লাইট কিনে আনি দোকান থেকে। তারপর আমার বন্ধুর সাথে দেখা করি। তখন তাকে বললাম, কখন যাবি? তখন সে বলল, এত তাড়াতাড়ি গেলে মাছ পাবো না, তুই 12টার সময় রেডি থাকিস, আমি গিয়ে তোকে নিয়ে আসব। আমি বললাম, এত রাতে তো বাড়ির সবাই ঘুমিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে ডাক দিস। তো আমি বাড়িতে আলাদা একটা রুমে থাকি। সেদিন আমার বন্ধু আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি ওর ঢাকে ঘুম থেকে উঠে পড়ি। তারপর দুজনে যাই মাছ শিকার করার জন্য। তো সেদিন অনেক ভালো মাছ পাই, সেদিন কোনো সমস্যা হয়নি। তারপর মাছ মেরে বাড়িতে চলে আসি 3:30 বাজে। তখন হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি সেদিন। পরের দিন সারাদিন মাছ ধরি। যখন সন্ধ্যা হয় বাড়িতে চলে আসি, খাওয়া দাওয়া করে রাতে মাছ ধরার প্রস্তুতি নেই। তখন বাড়িতে আমার বন্ধু আসে, কিরে বন্ধু, আমি তো আরেক জায়গায় যাচ্ছি, আজকে আসতে পারি আবার নাও আসতে পারি। যদি আসি তাহলে তোকে নিয়ে মাছ ধরতে যাব, আর না আসতে পারলে কালকে যাব, কেমন? তখন মনটা আমার অনেক খারাপ হয়ে গেল। তো তখন আমি খাওয়া দাওয়া করে অপেক্ষা করতে থাকলাম। ওর কাছে তো মোবাইলও ছিল না, তাই ওর খোঁজও নিতে পারি নাই।
তখন হঠাৎ চোখে ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে পড়ি। রাত যখন ঠিক 12টা বাজে, তখন কে যেন আমাকে ডাকছে। কণ্ঠটা চেনা 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 লাগছে। বলতেছে, কিরে বন্ধু, আজকে যাবি না মাছ ধরতে? আমি তো চলে এসেছি। আমি কিছু না ভেবে উঠে পড়ি। দরজা খুলে দেখি বন্ধু। তখন বললাম, দাঁড়া, আমি রেডি হই। তখন সে আমার আগেই হেঁটে যাচ্ছে আর আমি পিছনে। তখন আমি বললাম, বন্ধু, আমি তো মনে করেছি তুই আর আসবি না আজকে। তখন আমি একা বক বক করে যাচ্ছি। সে কোনো কথা বলছে না। সে তো একটু কথা কম বলে। এই বলে আমি শুধু কথাই বলে গেলাম। তো আমরা হাঁটতে হাঁটতে বিলের মাঝখানে চলে এসেছি। বন্ধুকে বললাম, আর কই যাচ্ছিস? এত কথা বলতে বলতে অনেকটা বিলের মাঝখানে চলে আসছি। মাছ তো একটাও মারতে পারলাম না। কিন্তু সে তো কোনো কথাই বলে না, সোজা হাঁটতেছে। তখন একটা গর্তের ভিতর আমার পা চলে যাওয়াতে আমি পড়ে যাই। তখন সে দাঁড়িয়ে যায়। আমি উঠতে যাব, ওই মুহূর্তে আমার টর্চ লাইটের আলোটা আমার বন্ধুর পায়ের দিকে পড়ে। তখনই আমি দেখতে পেলাম আমার বন্ধুর পাটা যেন উল্টো। তখন আমি চমকে যাই, এটা কিভাবে সম্ভব? তখন আমি অনেকটা ভয় পেয়ে যাই। এই প্রথম আমার জীবনে এই রকম সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছিল। আমার গলা তখন পুরোটা শুকিয়ে গিয়েছিল। সামনে পিছে কেউ নেই, কি করব ভেবে উঠতে পারছি না। আমি যখন পড়ে যাই, তখন আমার হাতের কুইজটাও একটু দূরে সরে যায়, মানে দূরে পড়ে যায়। আমি যখন পড়ন্ত অবস্থায় উঠি, তখন কুইজ আর নিয়ে উঠতে পারলাম না, শুধু লাইটটা নিয়ে উঠে পড়ি। মুরব্বী লোকদের কাছে শুনতাম লোহা জাতীয় কিছু থাকলে নাকি ভূত প্রেত কাছে আসতে পারে না। তখন আমার হাতে কুইজটাও ছিল না। আমার শরীরে এত কম্পন তৈরি হয়েছিল, ভয়ে আমার হাত পা লড়ছে না। তখন সামনে থাকা ওই পেতনিটা আস্তে আস্তে আমার দিকে ঘুরল। ঘুরেই ওর আসল রূপে চলে আসলো। ওর আসল চেহারা দেখে জোরে চিৎকার দেই আমি, কিন্তু কোনো লাভ নেই। কেউ নেই, পুরো বিল খালি। তখন আমি বললাম, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না রাতে মাছ ধরতে। তখন ওই পেতনিটা হাসতেছিল। ওর 4টা দাঁত মানুষ খেকোর মতো। আর ও বলতেছিল, তোর কত বড় সাহস, তুই মাছ মেরে কাল নিয়ে গেলি, আমাকে কেন দিয়ে গেলি না? এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আয় আয়, আমার কাছে আয়, তোর গাড় মটকিয়ে আমি তোর রক্ত খাবো। এই বলে ওর হাতটা লম্বা করে আমার দিকে এগিয়ে আসছে। আগে গল্প শুনতাম, আর ওই দিন আমার সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটে আমি কল্পনা করতে পারিনি। ওর লম্বা হাত দেখে আমার পুরো শরীর ঘামে ভিজে যায়। তখন আমি ভেবেই নিয়েছিলাম আজকে রাতটাই আমার জীবনের শেষ রাত। তখন ভাবতেছিলাম কিছু একটা করতে হবে আমাকে। আমি কান্না করতে লাগলাম। মনে পড়ে গেল যে লোহা জাতীয় কিছু থাকলে ওই পেতনি হয়তো আমার কাছে আসতে পারবে না। তখন আমি আস্তে আস্তে ভয়ে ভয়ে ওই কুইজটার দিকে এগুতে লাগলাম। এক ঝাঁপ দিয়ে আমি ওই কুইজটা আমার হাতে নিয়ে নেই। তখন ওই পেতনিটা ভয় পেয়ে আমার থেকে একটু দূরে সরে যায়। আমি অনেকটা সাহসী ছিলাম, কিন্তু ভূত প্রেত এর বিষয়টা আমি সবসময় গল্পই মনে করতাম। শেষমেশে আমার সাথে এই ঘটনাটি ঘটে। তো তখন মনে একটু সাহস এলো। তখন আমি বললাম, যাবি এখান থেকে, নাকি কুইজ দিয়ে তোর কলিজাটা কানা করে দিব? তখন ওই পেতনিটা ভয় পেয়ে যায় এবং বলে, আমি চলে যাচ্ছি, আমাকে মেরো না। তখন ওই পেতনিটা শূন্যে উড়ে কিছু দূর একটা বড় গাছ আছে, ওই গাছটার সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। তখন আমি কাঁপা কাঁপা অবস্থায় হেঁটে হেঁটে বাড়িতে আসি। বাড়িতে আসতে আসতে ফজরের আজান হয়ে যায়। আব্বু আম্মু ভাইয়া টেনশনে পড়ে গিয়েছিল। বাড়িতে আসতেই সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আমাকে সবাই অনেক বকাবদ্ধ করতেছে, কই ছিলাম সারা রাত। তখন আমি সবাইকে সব খুলে বলি।
সেদিন আমার শরীরে জ্বর চলে আসে। টানা 2 সপ্তাহ জ্বর ছিল। অতঃপর আমি সুস্থ হই, আর তখন বলি রাতে কখনো আর মাছ মারতে যাব না। সেদিনের পর থেকে আর যাই না মাছ মারতে। আমার লেখায় অনেক ভুল হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার জীবনের একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। সো প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন ছিল কমেন্ট করে জানান। আর এরকম ভৌতিক ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখেন। তো আমরা দ্বিতীয় ঘটনাতে চলে যাচ্ছি। আমাদের আজকের দ্বিতীয় ঘটনাটি আপনাদের সামনে প্রেজেন্ট করবেন মামুন ভাই। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি বরাবরের মতো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। দোয়া করি যাতে সবসময় আপনারা ভালো থাকেন আর আমাদের এই ভৌতিক চ্যানেলটির পাশে থাকেন। যদি আমার ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আমার ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লাগে। তো আজকে আপনাদের সাথে যে ভৌতিক ঘটনাটি শেয়ার করব, সে ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে। আসলে এখন আমার দাদা বেঁচে নেই, তবে আমার দাদি আপনাদের দোয়ায় ভালো আছেন। আমার দাদির থেকে শোনা সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভৌতিক বা প্যারানর্মাল যে বিষয়গুলো, আমি বরাবরের মতো সবসময় বলে থাকি, যার সাথে ঘটে একমাত্র সেই রিয়েলাইজ করতে পারে যে তার সাথে কি ঘটেছে। আমরা কখনোই তার জায়গা থেকে অনুভব করতে পারবো না সেই সিচুয়েশনটা কেমন ছিল। তো চলুন বিশ্বাস অবিশ্বাস এক সাইডে রেখে ঘটনাটি শোনা যাক। ঘটনাটি অনেক আগেকার। আমার দাদা তখন টকবগে যুবক। সে তার চাচির বাড়িতে যায়, মানে চাচার বাড়িতে বেড়াতে যায়। তো তার বাড়ি থেকে তার চাচার বাড়ি প্রায় অনেকটাই দূরে, ঘন্টা দেড়েকের মতো লাগে তার চাচার বাড়িতে যেতে। তো সে স্কুল ছুটিতে প্রায়, সে তখন ওই যুগের এসএসসিতে পড়ে, 10-এ পড়ে সে। তো তখন সে ছুটিতে যায় তার চাচার বাড়িতে বেড়াতে। তো হয়তো বা তার চাচার বাড়িতে বেড়ানো যাওয়াটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। সে ভাবতেও পারছিল না যে তার সাথে কি ঘটতে যাচ্ছে। সে চাচার বাড়িতে যায়। তো তার চাচাতো বোনকে তার অনেকটা ভালো লাগতো, সে পছন্দ করতো খুব, বিশেষ করে তার জন্যই যাওয়া। তো যখন আমার দাদা তার চাচার বাড়িতে যায়, সে 2-1 দিন খুব ভালোভাবেই কাটায়। অনেক জায়গায় যায়, ঘুরে তার চাচাতো ভাইদের সাথে। তার চাচারা অনেক আদর করে তাকে, তার চাচিরাও তাকে অনেক আদর করে। তো একদিন রাতে সে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো সে যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে বের হয়ে সে কিসের যেন, মানে ঘোড়ার আওয়াজের মতো কিসের যেন আওয়াজ হচ্ছে। সে বুঝতে পারতেছে যে এখান থেকে হয়তো বা ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছে। ঘোড়ার পায়ের আওয়াজ কিন্তু সাধারণ গরুর মতো না বা কোনো পশুর মতো না, তার চলাফেরার আওয়াজটাই অন্যরকম। তো আমার দাদা অনেকক্ষণ সে দাঁড়িয়ে শব্দটি শোনার চেষ্টা করলো যে শব্দটি কিসের, কোথা থেকে আসতেছে। ভালো করে সে খেয়াল করে দেখে এটা শিওরলি ঘোড়ার শব্দ। তবে সেই সময়ে সেই দিকে কোনো ঘোড়া ছিল না। সেই দিকে কোনো ঘোড়া না থাকাতে তার মনে একটু প্রশ্ন জাগে যে এখানে ঘোড়া আসলো কোথা থেকে। সে আর 4-5 না ভেবে ঘরে চলে যায়। ঘরে গিয়ে
সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতেছিল। সে আবারও ওই ঘোড়ার পায়ের আওয়াজের শব্দ পাচ্ছে। সে এখন পুরোপুরি ফিল করতে পারতেছিল যে সে আওয়াজটি তার দুয়ারের আশেপাশে থেকেই আওয়াজটি আসতেছে। তো সে কাঠের দরজা ছিল তখনকার, বলে রাখা ভালো, সে কাঠের দরজার ফাঁক থাকে। তো সে যখন ওই ফাঁক দিয়ে মানে ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করতেছিল যে এখান দিয়ে কার ঘোড়া যাচ্ছে বা কেন ঘোড়া, মানে কোথা থেকে ঘোড়াটা আসলো, সে কৌতূহলভাবে দেখার চেষ্টা যখন করতে থাকলো, সে দেখতে পেল তার সামনে দিয়ে অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ। সে এমন মানে বিচিত্র একটি দৃশ্য দেখে সে পুরো ঘাবড়ে যায় এবং তার শরীরে পশম দাঁড়িয়ে যায় যে সে এটা কি দেখতেছে। তো বলে রাখা ভালো, আমার দাদা অনেক সাহসী একজন পুরুষ ছিলেন। সে আবারও দেখার চেষ্টা করলো ওই ছিদ্র দিয়ে যে সত্যি কি সেটা, সে যেটা দেখতেছে এটা কি রিয়েলিস্টিক দেখতেছে নাকি তার কোনো এটা মানে ভুল, বা সে কি স্বপ্ন থেকে এটা দেখতেছে কিনা। সে আবারও যখন দেখলো তখন ওই ঘোড়াটার সাথে, অর্ধেক ঘোড়ার অর্ধেক মানুষ, সেটার সাথে এমন একটি সাদা শাড়ি পরা একটি অবয়ব ছিল, যে অবয়বের পা ছিল এক গাছে, মানে দুই পা দুই গাছে তার, আর চুলগুলো এত পরিমাণ বড় ছিল যে তার ওই কোমর ছাড়িয়ে পা অবধি চলে আসছিল, মানে নিচে মাটির, মানে মাটিতে ঘেঁষছিল তার চুলগুলো। সে যখন এই বিষয়গুলো দেখছিল, সে আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। সে কোনো শব্দও করে না তখন, সে শুয়ে পড়ে। সকাল হয়, সকাল হওয়ার সাথে সাথে সেই বিষয়টা তার চাচাতো বোনের সাথে শেয়ার করে। তো তার চাচাতো বোন বলল যে ভাইয়া তুমি যা দেখছো ওইগুলো হয়তো বা ভুল দেখছো, কারণ আমাদের এইদিকে তো এরকম কিছু নাই, আর এরকম ভূত বা প্যারানর্মাল বিষয়গুলো তো হয় না বা এগুলো নাই। তারা তখন এগুলা মানে এড়িয়ে যায় বিষয়টা। তো সেই দিন সন্ধ্যার পরে সবাই যখন একসাথে বসে গল্প করতেছিল, তো আমার দাদা আবারও ওই ঘোড়ার শব্দটা পাওয়ার সাথে সাথে আমার দাদা আমার চাচাকে বলে উঠলো, মানে তার চাচাকে বলে উঠলো যে চাচা আপনি কি কিছু শুনতে পারলেন? তো তখন তার চাচা বলল যে না বাবা, আমি তো কিছু শুনি নাই, কেন কি হয়েছে? তখন উনি বলল যে আমি একটা ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। তখন তার চাচা বলল যে বাবা ওইসবে কান দিও না, ওইসব মানে ওইসব কিছুই না, হয়তো বা তোমার মনের ভুল, আমরা তো কেউ শুনতে পারি নাই। তখন আমার দাদা বলল যে কাকা আমি রাত্রে এমন এমন বিষয় দেখেছি, তো এই জিনিসগুলো কি সত্যি? তখন তার কাকা বলল যে না এগুলো তো সত্যি না, তুমি ভুল দেখছো বাবা, এগুলো তো কিছুই হয় না, হয়তো বা তুমি ঘুম থেকে উঠছো তো এর জন্য আবল তাবল কিছু দেখছো। পরে দেখা যাচ্ছে যে আমার দাদা এগুলো এড়িয়ে যায়, এই বিষয়গুলো তারা আবার গল্প করে। তো যখন সে খাবার দাবার শেষ করে শুতে যায়, সে ফিল করে যে অবয়বটাকে সে দেখেছিল যে পা দুটো দুগাছে, তার চুলগুলো মাটিতে লেগে যাচ্ছিল, সে ওই অবয়বটাকে তার ঘরে দেখতে পায়। এবং কি সে ঘরে দেখা মানে সে ওই জিনিসটা দেখার সাথে সাথেই চিৎকার করে ওঠে আর বলে ওঠে যে কাকা তাড়াতাড়ি আসো আমার ঘরে। সে চিৎকার দিয়ে কি বলবে বুঝতে পারতেছিল না তখন। আসলে প্রিয় লিসেনার্স, আপনাদেরকে জানি না কতটুকু গুছিয়ে বিষয়গুলো বোঝাতে পারতেছি, তবে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সাপোর্ট করবেন। তো
যখন আমার দাদা চিৎকার করে উঠলো, তার চাচা দৌড়ে আসে তার কাছে, এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা কি হয়েছে, কি হয়েছে, তুমি চিৎকার করে কেন উঠলা? তখন আমার দাদা বলতেছে যে আমি আমার ঘরে এমন একটা জিনিস দেখছি। তখন আমার দাদা যখন এটা বলল, তখন তার চাচা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে বাবা, তুমি হয়তোবা দুদিন ধরে এইসব নিয়ে ভাবছো, এর জন্য এটা দেখছো, সমস্যা নেই, তুমি চিন্তা করো না, তুমি শুয়ে পড়ো। তো তাকে তাকে যখন বোঝানো হলো, সে কিছু না বলেই ওইখানে শুয়ে পড়ে। আমার চাচা তার চাচাও ওইখানে তার সাথেই শয়। ওই দিন আর সে অন্য ঘরে শয়নি, আমার দাদার সাথেই শুয়ে থাকে তার চাচা। রাত্রের প্রায় মনে হয় 2:30-3টা এরকম হবে। ওই সময়টায় তার ঘুম আবার ভেঙে যায়। সে আজ চিন্তা করে যে আজকে সরাসরি দরজা খুলে সেগুলোকে দেখার চেষ্টা করবে যে সেগুলো কি বাস্তব নাকি তার কল্পনা। ঠিক তার কিছুক্ষণ পরেই ওই ঘোড়াটা আবার উঠোনের মাঝে হাঁটতে লাগলো। তার হাঁটার শব্দে দাদা তখন বসে পড়ল। আমার দাদা বসে ভাবছে যে দরজাটা কি খুলবে না তার কাকাকে ডাক দিবে, সে কিছুই বুঝতে পারতেছিল না। তখন তার মাথা কাজ করতেছিল না যে সে কি করবে। তখন সে আস্তে আস্তে খাট থেকে নামে, তার চাচাকে না ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সে খাট থেকে নেমে দরজার যে শিকল আছে সেটা খুলে সে দুটো দরজা মেলে সে বাহিরে যায়। বাহিরে যাওয়ার সাথে সাথে ওইগুলো তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যে এখনই তাকে ধরে নিয়ে চলে যাবে। সে বাহিরে বের হয়েই এই দৃশ্য দেখে সে পুরো হতভম্ব হয়ে যায় যে আমি কি দেখতেছি, আমি এগুলো কি দেখতেছি, এগুলো তো সত্যি। আগে শুনতাম যে এগুলো ভুলভাল হয়তো বা গল্প বা কোনো কাহিনী, মানুষ কত ধরনের গল্প বলতো, তো এখন দেখি না এগুলো সত্যি বাস্তব। ঘোড়াটা আর ওই অভয়বটা দুজনে মিলেই হাসি ঠাট্টা করতেছিল। তারা আমাকে দেখার সাথে সাথে তাদের চেহারার রং পরিবর্তন হয়ে যায়। তাদের চেহারার এমন দেখতে ছিল যা বলার বাহিরে ছিল। তারা যখন আমার দিকে তেড়ে আসতেছিল, আমি তখন আমার কাকাকে চিৎকার করে ডাক দিই। আমার কাকা খাট থেকে লাফ দিয়ে নেমে আমাকে টান দিয়ে ভিতরে ঢুকিয়ে নিয়ে দরজাটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমাকে একটা রাগে চড় মেরে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার যে আমি কদিন ধরে বলছি যে এগুলো ভুলভাল, তুমি দেখো না, তুমি আজকে ওদের সরাসরি সামনে কেন গেলা? তখন আমার দাদা বলতেছিল যে আমি এগুলো দেখার চেষ্টা করতেছিলাম যে এগুলো কি সত্যি না আমার কল্পনা। তখন বলল হ্যাঁ এগুলো সত্যি, আমাদের এখানে থাকে এগুলো। তো এগুলো এখন পর্যন্ত কারো ক্ষতি করে নাই, তবে আমরা কখনো এগুলোর সামনে পড়ি নাই। তুমি যেহেতু সামনে পড়ছো হয়তো বা তোমার ক্ষতি হতে পারে, বাবা তুমি সকাল হওয়ার সাথে সাথেই চলে যেও। তো ওই রাতটার আমার কাকা ঘুমায় নাই, তার কাকা ঘুমায় নাই, না ঘুমিয়ে তাকে পাহারা দেয় আর আমার দাদা ঘুমিয়ে সকালবেলা আমার কাকা আমার দাদার বাড়িতে দিয়ে আসে তাকে। আর আমার যে দাদা তার মা ছিল, আমার বড় মা, তার কাছে বিচার দিয়ে আসে এবং কি সে শাসন করে। আর এটা দেখার পরপরই আমার দাদার শরীরে জ্বর চলে আসে বাড়িতে যাওয়ার পরে। তো প্রিয় লিসেনার্স, এই হচ্ছে ছোট্ট একটি ঘটনা। জানি না আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য, তবে আমি যতটুকু শুনেছি এটা সত্য ঘটনা। আর সত্য ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
অনেকেই অনেক কমেন্ট করবেন বা কমেন্ট করছেন, আসলে সেটা আপনাদের মন্তব্য, সেই দিকে না যাই। বিশ্বাস অবিশ্বাস পুরোটাই নিজের কাছে। তবে ঘটনা শোনার মধ্যে একটা বিনোদনত্ব থাকে, সেটা দেওয়ার জন্যই মূলত আপনাদেরকে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করা। আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা আপনাদের ঘটনা সবার কাছে পৌঁছে দিতে পারি। আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল দিয়ে দিচ্ছি, আপনারা আমার এই মেইলে আপনাদের ঘটনা সেন্ড করতে পারেন। তো আজকের ঘটনা এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের কোনো ঘটনা নিয়ে। হতে পারে পরবর্তী ঘটনাটি আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।